Hello viewers, I am back with a new lesson and today's topic is the Marxist theory of state. Marx considered the state as a class institution which reflects the interest and ideas of dominant class. As the state is an institution of class coercion, it could never aim at the good of the community. Marx therefore favored for a stateless and classless society. However, during the period of dictatorship of proletariat, Marx was in favor of retaining the state so that it could be used to liquidate capitalism and establish socialism. Once these class distinctions were eliminated, the state was expected to automatically wither away. Okay, let's go for detail. রাষ্ট্র সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্ব প্রচলিত উদারনৈতিক রাষ্ট্রের ধারণাকে খারিজ করে। উদারনীতিবাদ যে ধারণা প্রচার করে রাষ্ট্র হলো একটি নৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের কোনো শ্রেণী চরিত্র নেই, রাষ্ট্র বিশেষ কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করে না, রাষ্ট্র সমাজের সকল শ্রেণীর কল্যাণ সাধন করে থাকে, রাষ্ট্রের মধ্যেই মানুষ তার নিজস্ব অস্তিত্বকে খুঁজে পায়, এই সকল ধারণাকে মার্ক্সবাদীরা খারিজ করে। এখানে আমাদের একটু মনে রাখা দরকার, মার্ক্স নিজে রাষ্ট্র সম্পর্কে তেমন কোনো বিস্তারিত বা সংগঠিত আলোচনা করেননি। মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্ব বলতে যা বোঝায় তা মূলত এঙ্গেলস এবং লেনিনের বিশ্লেষণ। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে সকল মতবাদ প্রচলিত, যেমন ভাববাদ যা একটি আদর্শ রাষ্ট্রের ধারণাকে প্রচার করে, বলপ্রয়োগ মতবাদ যা প্রচার করে বল প্রয়োগের মাধ্যমে বা জোর যার মুলুক তার এই নীতির মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব হয়েছে, ঐশ্বরিক মতবাদ যা মনে করে রাষ্ট্র হলো একটি ঈশ্বর সৃষ্টি প্রতিষ্ঠান, অন্যদিকে সামাজিক চুক্তি মতবাদ যা প্রচার করে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এই সকল ধারণাকে মার্ক্সবাদীরা খারিজ করেন। লেনিন রাষ্ট্রের উৎপত্তির বিষয়টিকে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছেন এবং এক্ষেত্রে তিনি এঙ্গেলসের দ্য অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট এই গ্রন্থটির উল্লেখ করেছেন। এখন আমরা দেখে নেব রাষ্ট্রের উৎপত্তির ব্যাপারে মার্ক্সবাদীরা কি বলেছেন। এঙ্গেলস তার দ্য অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থে বলেছেন, রাষ্ট্রের উদ্ভব আকস্মিকভাবে বা রাষ্ট্র বহির্ভূত কোনো শক্তির দ্বারা হয়নি। সমাজ বিকাশের একটি বিশেষ স্তরে যখন উৎপাদন ব্যবস্থার চরিত্রগত পরিবর্তন হলো তখন রাষ্ট্রের উদ্ভব হয়। তার কথায় অনন্তকাল থেকে রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। সমাজ বিকাশের একটি বিশেষ স্তরে যখন অনিবার্যভাবে সমাজের শ্রেণী বিভাজন এলো, সমাজ যখন দুটি পরস্পর বিরোধী শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ল, তখন শোষণ ও পীড়নের হাতিয়ার হিসাবে রাষ্ট্রের সৃষ্টি হয়। লেনিন তার দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন 1917 গ্রন্থে বলেছেন, দ্য স্টেট ইজ এ স্পেশাল অর্গানাইজেশন অফ ফোর্স, ইট ইজ অ্যান অর্গানাইজেশন অফ ভায়োলেন্স ফর দ্য সাপ্রেশন অফ সাম ক্লাসেস। অর্থাৎ রাষ্ট্র হলো এক শ্রেণীর দ্বারা অন্য শ্রেণীর উপর বল প্রয়োগের যন্ত্রবিশেষ। শাসক শ্রেণী আইন, আদালত, পুলিশ বাহিনী, মিলিটারি ও প্রশাসনের মাধ্যমে শোষিত শ্রেণীর উপর বল প্রয়োগ করে থাকে। লেনিন আরও বলেছেন, যখন যেখানে সমাজ শোষক ও শোষিত এই দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়েছে, অথবা যখন সমাজে এক শ্রেণী অন্য শ্রেণীর শ্রম শোষণের সুযোগ পেয়েছে, সমাজের শ্রেণী বিভাজনের ফলে শ্রম শোষণের সুযোগ পেয়েছে, তখন সেখানে শোষণের যন্ত্র হিসাবে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। লেনিন বলেছেন, রাষ্ট্র হলো সমাজের শ্রেণী শোষণেরই ফসল। যে সমাজে শ্রেণী বিভাজন ছিল না, শ্রেণী শোষণ ছিল না, সেই সমাজে রাষ্ট্রেরও অস্তিত্ব ছিল না। আদিম সাম্যবাদী সমাজে কোনো রকম শ্রেণী বিভাজন, শ্রেণী শাসন ও শ্রেণী শোষণ ছিল না, তাই সেখানে শোষণের যন্ত্র হিসাবে রাষ্ট্রেরও অস্তিত্ব ছিল না। সংক্ষেপে রাষ্ট্রের উৎপত্তির ব্যাপারে মার্ক্সবাদীদের বক্তব্যের মূল কথা হলো, 1.
রাষ্ট্র কোনো শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান নয়। 2, মানব সমাজের বিকাশের একটি বিশেষ স্তরে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। 3, সমাজের শোষক ও শোষিত এই দুটি পরস্পর বিরোধী শ্রেণীর দ্বন্দ্বের ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। 4, শোষক শ্রেণীর অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের হাতিয়ার হিসাবেই রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। এবং 5, যখন সমাজে শ্রেণীভেদ, শ্রেণী শাসন ও শ্রেণী শোষণ থাকবে না, তখন সমাজে রাষ্ট্রেরও প্রয়োজন থাকবে না। এখন আমি আলোচনা করব ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট বা রাষ্ট্রের বিকাশ সম্পর্কে। রাষ্ট্রের বিকাশ সম্পর্কে আলোচনার পূর্বেই একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, তা হলো মার্ক্সবাদ অনুসারে দাস সমাজ হলো প্রথম শ্রেণীবিভক্ত সমাজ। সুতরাং দাস সমাজেই প্রথম শোষণ ও পীড়নের যন্ত্র হিসাবে রাষ্ট্রের আবির্ভাব হয়। ওকে, এখন আমরা বিভিন্ন সমাজে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করব বা রাষ্ট্রের বিকাশ সম্পর্কে আলোচনা করব। মার্ক্সবাদ অনুসারে দাস সমাজ হলো প্রথম শ্রেণীবিভক্ত সমাজ। দাস সমাজে দাস মালিকরা উৎপাদনের উপকরণের মালিকানার পাশাপাশি দাসদের উপরেও নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করে। দাস সমাজে দাসেরা পণ্যে পরিণত হয়, তারা উৎপাদনের জন্য শ্রমের যোগান দিতে বাধ্য হয়। ঐতিহাসিকভাবে দাস সমাজের পরেই সামন্ত সমাজের আবির্ভাব হয়। সামন্ত সমাজে সামন্ত প্রভুরা ভূমিদাসদের দাস সমাজের দাসদের মতো ব্যক্তিগত সম্পত্তি হিসাবে মনে না করলেও ভূমিদাসদের শ্রমের উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। তাই সামন্ত সমাজেও দাস সমাজের মতোই শোষণ, পীড়ন ও অত্যাচার বিরাজমান ছিল। দাস সমাজের দাসদের থেকে সামন্ত সমাজের ভূমিদাসদের শোষণ পীড়নের খুব একটা পার্থক্য ছিল না। সামন্ত সমাজে সামন্ত প্রভুরা রাষ্ট্রযন্ত্রকে করায়ত্ত করে এবং তার সাহায্যে ভূমিদাসদের উপর নিজেদের প্রভুত্ব চালায়। এরপর ব্যবসা বাণিজ্য, বাজার প্রসার ও বিনিময় ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে অষ্টদশ শতাব্দীর শেষের দিকে সামন্ত সমাজের পতনের পর ধনতান্ত্রিক সমাজের আবির্ভাব ঘটে। ধনতান্ত্রিক সমাজ সর্বহারা ও পুঁজিপতি এই দুটি পরস্পর বিরোধী শ্রেণীতে বিভক্ত। ধনতান্ত্রিক সমাজে শ্রেণী বিভাজন এক নতুন রূপ পরিগ্রহ করে। ধনতান্ত্রিক সমাজে মূলধন ও কারখানার মালিকেরা সংখ্যায় কম হয়েও রাষ্ট্রযন্ত্রের অধিকারী হওয়ার কারণে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের উপর নিজেদের প্রভাব ও কর্তৃত্ব, শোষণ, পীড়ন ও অত্যাচার চালিয়ে যেতে থাকে। মার্ক্সবাদীরা রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে চিহ্নিত করেছেন। ঐতিহাসিক বস্তুবাদের আলোচনায় পুঁজিবাদী সমাজের ভিত্তি এবং উপরিকাঠামোর বিশ্লেষণে আমরা দেখেছি উৎপাদন শক্তি উৎপাদন সম্পর্কের তুলনায় অধিক গতিশীল, কারণ নিত্য নতুন যন্ত্রের আবিষ্কার উৎপাদন শক্তিকে অধিক গতিশীল করে তোলে। অন্যদিকে পুঁজিপতি শ্রেণী নিজেদের মুনাফা ধরে রাখার জন্য, উদ্বৃত্ত মূল্যের ভোগের জন্য উৎপাদন সম্পর্কে কোনো রকম পরিবর্তন আনতে চায় না। তারা সমাজে স্থিতি অবস্থা বজায় রাখার চেষ্টা করে, শ্রমিক শ্রেণীর মধ্যে ফলস কনসাসনেস তৈরির চেষ্টা করে এবং তারা করে থাকে সমাজের ভিত্তি বা অর্থনীতির উপর উপরিকাঠামোর নির্মাণের মাধ্যমে। মার্ক্সবাদীরা রাষ্ট্রকে উপরিকাঠামোর অন্যতম অঙ্গ হিসাবে চিহ্নিত করেছেন। রাষ্ট্রের আইন, শাসন, বিচার, পুলিশ, সেনাবাহিনী ইত্যাদির মাধ্যমে পুঁজিপতি শ্রেণী শ্রমিক শ্রেণীর উপর শোষণ, পীড়ন, অত্যাচার চালিয়ে যেতে থাকে, কারণ পুঁজিবাদী সমাজে পুঁজিপতিরা রাষ্ট্রযন্ত্রের অধিকারী হয়ে থাকে। মার্ক্সবাদীরা রাষ্ট্রের শ্রেণী চরিত্রের কথা উল্লেখ করেছেন। রাষ্ট্র সম্পর্কে উদারবাদীরা যে ধারণা প্রচার করে, রাষ্ট্র হলো একটি স্বাভাবিক, নৈতিক ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, মার্ক্সবাদীরা সেই ধারণাকে খারিজ করে। মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র পক্ষপাতিতার দোষে দুষ্ট। রাষ্ট্র সবসময় সম্পদশালী শ্রেণীর হয়ে কাজ করে এবং সর্বহারা শ্রেণীর শোষণ পীড়নে সাহায্য করে থাকে। তবে রাষ্ট্র যে সবসময় শ্রেণী শোষণের হাতিয়ার হিসাবে কাজ করে তা কিন্তু নয়। মার্ক্স তার 18 ব্রুমিয়ার অফ লুই বোনাপার্ট গ্রন্থে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের কথা উল্লেখ করেছেন।
রাষ্ট্র সবসময় প্রভাবশালী শ্রেণীর বা সম্পদশালী শ্রেণীর স্বার্থে পরিচালিত হয় না। অনেক সময় রাষ্ট্র তার স্বাধীন ভূমিকা পালন করে থাকে, রাষ্ট্র নিরপেক্ষ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রের এই নিরপেক্ষ ভূমিকাকে মার্কস আপেক্ষিক স্বাতন্ত্র্য বলে চিহ্নিত করেছেন। তিনি উল্লেখ করেছেন কিভাবে রাষ্ট্র তার আপেক্ষিক স্বাতন্ত্র্য ভোগ করেন। মার্কস উল্লেখ করেছেন সমাজে একাধিক প্রভাবশালী বা সম্পদশালী শ্রেণীর অস্তিত্ব বর্তমান এবং এই শ্রেণীগুলোর প্রত্যেকেরই স্বার্থ আলাদা আলাদা। এই সম্পদশালী শ্রেণীরা সকলেই রাষ্ট্রযন্ত্রের উপর নিজেদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। যখন তারা প্রত্যেকেই রাষ্ট্রযন্ত্রের উপর নিজেদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার চেষ্টা করে তখন শ্রেণীগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। যখন শ্রেণীগুলো পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয় তখন রাষ্ট্র তার স্বাভাবিক স্বাধীনতা খুঁজে পায়, তখন রাষ্ট্র স্বাভাবিক ভূমিকা পালন করে থাকে, রাষ্ট্র নিরপেক্ষ ভূমিকা পালন করে, রাষ্ট্র স্বাধীনভাবে কাজ করে। রাষ্ট্রের এই স্বাধীনভাবে কাজ করাকে আপেক্ষিক স্বাতন্ত্র্য বলে চিহ্নিত করা হয়েছে। রাল্ফ মিলিব্যান্ড তার মার্কসিজম অ্যান্ড পলিটিক্স গ্রন্থে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটিকে সমর্থন করেছেন। তিনি রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার এই ধারণাটিকে রাষ্ট্রের মুখ্য চরিত্র এবং রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটিকে রাষ্ট্রের গৌণ চরিত্র বলে উল্লেখ করেছেন। মিলিব্যান্ড ডমিন্যান্ট ক্লাস অ্যান্ড গভর্নিং ক্লাস এই দুটি শ্রেণীর মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন। প্রভাবশালী শ্রেণী এবং শাসক শ্রেণী এই দুটি শ্রেণীর পার্থক্যের উল্লেখ করেছেন। তিনি বলেছেন যদিও এই দুটি শ্রেণী শোষক শ্রেণীর অন্তর্গত কিন্তু এই দুটি শ্রেণীর স্বার্থের পার্থক্যের কারণে অনেক সময় শাসক শ্রেণী প্রভাবশালী শ্রেণীর দ্বারা পরিচালিত হয় না, নিজস্ব চিন্তাধারা দ্বারা পরিচালিত হয়। যখন শাসক শ্রেণী নিজস্ব চিন্তাধারা দ্বারা পরিচালিত হয় তখন রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি প্রকাশ পেয়ে থাকে, রাষ্ট্র আপেক্ষিক স্বাতন্ত্র্যতা ভোগ করে থাকে। এবার আলোচনা করব রাষ্ট্রের উবিয়ে যাওয়া বা দ্য স্টেট শ্যাল উইদার অ্যাওয়ে সম্পর্কে। মার্ক্সবাদীরা রাষ্ট্র সম্পর্কিত আলোচনার শুরুতেই বলেছেন রাষ্ট্র কোনো শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান নয়। সমাজের উৎপাদন ব্যবস্থার বিকাশের একটি বিশেষ স্তরে সমাজ যখন শাসক ও শোষিত এই দুটি পরস্পর বিরোধী শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে তখন শোষণের যন্ত্র হিসাবে রাষ্ট্রের আবির্ভাব হয়। মার্ক্স বলেছেন যখন সমাজে কোনো রকম শ্রেণী শোষণ এবং শ্রেণী বৈষম্য থাকবে না, সমাজে যখন কোনো শ্রেণী বিভাজন থাকবে না তখন রাষ্ট্রেরও প্রয়োজন থাকবে না, রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। মার্ক্স উল্লেখ করেছেন পুঁজিবাদী সমাজে শ্রমিক শ্রেণীর মধ্যে যখন ট্রু কনসাসনেস বা সঠিক চেতনার জন্ম হবে, যখন শ্রমিক শ্রেণী বুঝতে পারবে যে পুঁজিবাদী সমাজে তারা শোষিত, বঞ্চিত ও অত্যাচারিত হচ্ছে, তখন তারা সুযোগ্য নেতৃত্বের নেতৃত্বাধীনে পুঁজিবাদী সমাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে পুঁজিবাদী সমাজের পতন ঘটিয়ে সর্বহারার একনায়কত্বের প্রতিষ্ঠা করবে এবং সাম্যবাদী সমাজের পূর্ব অবস্থা হিসাবে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। মার্ক্স উল্লেখ করেছেন সমাজতান্ত্রিক সমাজে সম্পদের পুনর্বণ্টনের কাজ সম্পন্ন হলে সমাজে প্রকৃত সাম্য প্রতিষ্ঠিত হবে, সমাজে কোনো রকম শ্রেণী বিভাজন, শ্রেণী শোষণ ও শ্রেণীপীড়ন থাকবে না, তখন রাষ্ট্রেরও প্রয়োজন থাকবে না। মার্ক্সবাদে এই ঘটনাকেই বলা হয়েছে রাষ্ট্রের শুকিয়ে যাওয়া বা রাষ্ট্রের উবিয়ে যাওয়া, দ্য স্টেট শ্যাল উইদার অ্যাওয়ে। Okay, that's it for today. We will meet in the next video soon. Till then, take care. Bye bye.